ডিপ্রেশন শব্দটির বাংলা অর্থ বিষণ্ণতা হলেও এটি আসলে একটি জটিল মানসিক ডিসঅর্ডার বা রোগ। পৃথিবীর মোট জনসংখ্যার 3.8% মানুষ এই ডিসঅর্ডারে আক্রান্ত, যা সংখ্যায় প্রায় 28 কোটি। প্রতি 6 জন মানুষের মধ্যে একজন জীবনে কোনো না কোনো সময়ে এই ডিসঅর্ডারের শিকার হন, যার ফলে ডিপ্রেশনজনিত অনেক ট্রিটমেন্ট এবং মেডিসিন বাজারে বিদ্যমান। 2019 সালের হিসেব মতে বিশ্বব্যাপী প্রায় $11.67 বিলিয়ন অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিসিন বিক্রি হয়েছে। আজকের পর্বে পর্যালোচনা করা হবে এই অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিসিন কিভাবে এলো এবং এরা কিভাবে বা কাজ করে তা নিয়ে। –1950-এর দশকে সর্বপ্রথম দুটি অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিসিনের আবিষ্কার হয়, যেগুলো আসলে অন্য রোগের জন্য মেডিসিন আবিষ্কার করতে গিয়ে অ্যাক্সিডেন্টলি তৈরি হয়েছিল। যেমন ipronizide আবিষ্কৃত হয়েছিল মূলত টিবি বা যক্ষার ঔষধ হিসেবে। এই মেডিসিনটি ট্রায়াল করার সময় দেখা যায় যে তা ডিপ্রেশন এবং মুড সুইং আছে এমন রোগীদেরকেও সারিয়ে তোলে। আবার 1956 সালে অ্যালার্জির মেডিসিন ইমিপ্রামিন ট্রায়ালের সময়ও এই ঘটনাটি দেখা যায়। এই মেডিসিনগুলো ব্রেনের মোনোঅ্যামিন নিউরোট্রান্সমিটারের উপর প্রতিক্রিয়া করত, ফলে একটি ধারণা সৃষ্টি হয় যে ব্রেনের সিনাপসে মোনোঅ্যামিন ঘাটতির কারণে মূলত ডিপ্রেশন দেখা দেয়। আর ipronizide, ইমিপ্রামিন সহ অন্য ড্রাগগুলো এই মোনোঅ্যামিনকে ব্যালেন্স করে। এই ড্রাগগুলো ব্রেনের অজস্র রিসেপ্টরের উপর কাজ করত, যার ফলে প্রচুর সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিত। মাথা ব্যথা, অস্থিরতা, স্নায়বিক বৈকল্যের পাশাপাশি ব্যক্তির স্মরণশক্তি এবং চিন্তাভাবনাকেও এই ওষুধগুলো প্রভাবিত করত। এই সাইড এফেক্টগুলো দূর করার জন্য বিজ্ঞানীরা অ্যান্টিডিপ্রেসেন্টগুলোর কার্যপ্রক্রিয়া নিয়ে গবেষণা শুরু করেন। গবেষণায় উঠে আসে কিছু বিশেষ মোনোঅ্যামিন ডিপ্রেশনের ইমপ্রুভমেন্টে সহায়তা করে। 1970-এর দশকে গবেষকেরা একটি ব্যাপারে সম্মত হন যে এই অ্যান্টিডিপ্রেসেন্টগুলো সেরোটোনিন নামক এক বিশেষ মোনোঅ্যামিনের উপর সবচেয়ে বেশি কার্যকরী। এই গবেষণার ফলশ্রুতিতে 1988 সালে ফ্লুয়েক্সেটাইন নামক অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ আবিষ্কৃত হয়, যা প্রোজ্যাক নামে পরিচিত। এটি সম্পূর্ণ একটি নতুন শ্রেণীর ড্রাগ ছিল, যার নাম সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটরস বা SSRI, যা সেরোটোনিন এর পূর্ণ শোষণকে ব্লক করে একে আরও বেশি ব্রেনে ব্যবহারের উপযোগী করে তুলত। প্রোজ্যাকে পূর্বের তুলনায় অত্যন্ত কম সাইড এফেক্ট ছিল এবং তা বেশ ভালো কার্যকর ছিল। এই ওষুধটির নির্মাতা প্রতিষ্ঠান ডিপ্রেশনের ক্ষতিকর দিক সম্পর্কে জনগণ এবং মেডিকেল কমিউনিটিতে বেশ ভালো সচেতনতা সৃষ্টিতে ক্যাম্পেইন করে। এই মার্কেটিংয়ের ফলে জনগণ ডিপ্রেশনকে একটি রোগ হিসেবে গণ্য করা শুরু করে এবং তারা এর চিকিৎসার জন্য ধীরে ধীরে আগ্রহী হয়ে ওঠে, যার ফলে 1990-এর দশকে এ রোগে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা অনেক গুণ বেড়ে যায়। পুরনো চিকিৎসা পদ্ধতি এবং সাইকোথেরাপির মাত্রা হ্রাস পায়, তার জায়গা দখল করে অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিসিনগুলো। এই সময় মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতাও বৃদ্ধি পায়। তবে সকল রোগীর ক্ষেত্রেই যে প্রোজ্যাকের মতো মেডিসিন কাজ করবে এমনটা নয়। কিছু কিছু ক্ষেত্রে রোগীকে সুস্থ করতে অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিসিনের পাশাপাশি সাইকোথেরাপিও প্রয়োগ করা হয়। অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিসিন নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই শরীরের মোনোঅ্যামিনের মাত্রা বেড়ে গেলেও তা কার্যকর হয় কমপক্ষে 1 সপ্তাহ সেবনের পর। একবার সুস্থ হওয়ার পর কোনো রোগী সারা জীবন সম্পূর্ণভাবে সুস্থ থাকেন, আবার কারো কারো ক্ষেত্রে তা আবার ফিরে আসে। এই ডিপ্রেশন কেন হয় আর অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিসিনগুলোই বা কিভাবে কাজ করে তা আমরা সম্পূর্ণভাবে না জানতে পারলেও বর্তমান সময়ে মানসিক চিকিৎসা অনেকটাই উন্নতি লাভ করেছে। এর ফলে প্রতি বছর ডিপ্রেশনে ভোগা অসংখ্য রোগী চিকিৎসার মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে সক্ষম হচ্ছে। আজকের পর্বটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের পর্বে।